শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। নোয়াখালীতে এখনো অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। এই মুহূর্তে চৌমুহনী লক্ষ্মীপুর শশীপুর মহাসড়কে আছে সহকর্মী মাইনুদ্দিন আরিফ। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আরিফ, বন্যা পরিস্থিতির কেমন অবস্থা দেখছেন? মহাসড়কে কি এখনো পানি জমে আছে কিনা জানাবেন। ডানা, আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর ৯ নম্বর ওয়ার্ডে। সেই এলাকার বেশ কয়েকটি, এই ৯ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকায় প্লাবিত হয়েছে এবং বাড়িঘর যেগুলো আছে সেগুলো অনেকটুকু পানির নিচে চলে গেছে। এবং আমরা যে এলাকাটাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সে এলাকার যে ঘরগুলো রয়েছে সে ঘরগুলো এখন মানুষ শূন্য, অর্থাৎ মানব শূন্য রয়েছে। যারা এই ঘরে বসবাস করতেন তারা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। পাশে যে মসজিদ মাদ্রাসা সেখানে তারা আশ্রয় নিয়েছেন। সেখানে নারী পুরুষ সবাই একই সঙ্গে সেখানে থাকছেন। অর্থাৎ সেখানে কিন্তু এই মুহূর্তে খাবারের সংকট রয়েছে, বিশুদ্ধ পানি সংকট রয়েছে, যেহেতু প্রচুর পরিমাণ পানি উঠেছে। অর্থাৎ গতকাল রাত থেকে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে। সে টানা বৃষ্টির কারণে ফেনী শহরের, ফেনীর যে বন্যার পরিস্থিতি ছিল সে পানিগুলো যখনই এই দিকে চাপ দিয়েছে নোয়াখালী লক্ষ্মীপুরের দিকে, তখনই এদিকে বন্যা শুরু হয়েছে। এবং বন্যার সঙ্গে আমরা যেটি দেখেছি যে যেহেতু টানা বৃষ্টি হচ্ছে সে বৃষ্টির ফলে আরো বেশি পানি বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে বলা চলে যে এই এলাকার এক একটা এলাকার পর এক এক এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে এবং এখানে তেমন এখনো কোনো উদ্ধার কাজ কিংবা ত্রাণ তৎপরতা, ঔষধ, পানি, বিশুদ্ধ পানি তেমন কোনো কিছু এলাকার মানুষ এখনো পাচ্ছে না। এবং এই এলাকার চারপাশে, অর্থাৎ যেটি নোয়াখালীর পশ্চিমে অবস্থিত, অর্থাৎ এই এলাকার চারপাশে কিন্তু পানি থই থই করছে এবং কোনোভাবেই পানির যে কমার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু এখনো দেখা যাচ্ছে না। বেশ কয়েকদিন যাবৎ ধরে পানি বাড়ছে এবং ক্রমান্বয়ে পানি বেড়ে যাচ্ছে। শুধুমাত্র তারা তাদের যে শেষ শরীরের যে পোশাকটি ছিল সেটি নিয়ে তারা হয়তো বের হতে পেরেছে। এর মধ্যেই রাতের মধ্যেই প্লাবিত হয়েছে তাদের ঘরের ভেতরের খাট পালং সবকিছু ইতিমধ্যে পানির নিচে রয়েছে। এবং যে সড়কটি রয়েছে সে সড়কও এখন অনেকটুকু কোমর সমান পানি রয়েছে। অর্থাৎ এখানে পানি কমার কোনো সুযোগ এখন পর্যন্ত কোনো কিছুই দেখা যাচ্ছে না। তবে বিল্ডিং ঘর যেগুলো রয়েছে সেই বিল্ডিং ঘরের ছাদে অনেকে অবস্থান নিয়েছে এবং পাশে মসজিদ মাদ্রাসা স্কুল সেগুলোকে নিজেরাই আশ্রয় কেন্দ্র বানিয়ে সেখানে তারা উঠেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখনকার যে বাসিন্দারা রয়েছে তাদের যে চলাফেরা, আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো। মানে পানি কি কমছে নাকি পানি বাড়ছে? পানি বাড়তেছে। কি অবস্থা এলাকা বলুন তো? পানি এলাকায় লোকজন তো ঘর বাড়ি ছাড়ি তো মনে করো আশ্রয়কেন্দ্রের মধ্যে চলে গেছে। এই জন্য এলাকার মধ্যে পানি দিন দিন বাড়তেছে। আর খাওয়া দাওয়ার ব্যাপারে মানুষ কষ্ট করতেছে। খাওয়া দাওয়া সরকারি বেলে কোনো বেলে খাওয়া দাওয়ার নাই। পানি খেতে পারছেন? বিশুদ্ধ পানি? বিশুদ্ধ পানি কই পাবো? বিশুদ্ধ পানি ফাটাইলে নাই যারা খাইতে পারতেন, কিছুই নাই। কিছুই নাই। আমরা কথা বলছিলাম, আপনার সঙ্গে একটু কথা বলি। এলাকার এখন কি অবস্থা? কতগুলো এরকম প্লাবিত হয়েছে, বন্যা হয়েছে? হয় অনেকগুলা, বহুত। মানে কতগুলো হবে, কত মানুষ হবে এখানে? কি আশ্রয় কেন্দ্রের মধ্যে? মানে এই এলাকার কত মানুষ হবে? এই এলাকার মধ্যে বহুত বহুত প্রচুর মানুষ। আচ্ছা, আমরা কথা বলছিলাম যে এলাকার কথা বলা হচ্ছিল যে এলাকা প্রচুর পরিমাণে মানে যারা মানুষ রয়েছে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে গিয়েছে এবং এখনো অনেকেই যেতে পারেনি, তারাও যাওয়ার চেষ্টা করছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এলাকার ভেতরের যে দৃশ্যটি সেটি অন্য অন্য বাড়ি ঘর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। অর্থাৎ ঘরের অর্ধেক পানির নিচে রয়েছে। আর এই টানা যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আজকে রাতের মধ্যে যেটি ধরা হচ্ছে, যেহেতু পানি নামছে না কোনোভাবেই, সেক্ষেত্রে ঘর পুরোপুরি মানে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটু কথা বলি, কোন দিকে যাচ্ছেন ভাই? পানির কি অবস্থা? পানি তো প্রচুর, পানি একদম প্রচুর। আজকে বৃষ্টি থেকে অনেক পানি বাড়ি গেছে, ঘরে একদম বুক পর্যন্ত পানি হয়ে গেছে। সামান টামাল কোনো যেতে পারে না। শুধু আশ্রয়কেন্দ্রে উঠছে অনেকগুলা, প্রচুর লোক উঠছে আশ্রয়কেন্দ্রের মধ্যে। থাকছে কিভাবে? এই তো যেভাবে এখন কি করা হয়, খাওয়া দাওয়া এই চাউল, মানে মুড়ি, বিস্কুট, চা, এছাড়া আর কি। আমরা কথা বলছিলাম এই এলাকার মানুষের সঙ্গে, তারা যেমন কি বলছেন যে আসলে তারা কোনো কিছু নিয়ে তেমন বের হতে পারেননি। আমরা যদি একটা ঘর দেখানোর চেষ্টা করব, এখানে যে ঘরগুলো রয়েছে সে ঘরগুলোর প্রত্যেকটি ঘরের মধ্যেই পানি রয়েছে। অর্থাৎ কোমর সমান, কোথাও বুক সমান পানি কিন্তু রয়েছে এবং এর মধ্য দিয়ে মানুষ এখান থেকে যেভাবে পারছেন সেভাবে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এলাকার চারপাশেই পানির যে তীব্রতা সেটি আসলে সেটি অনেক বেশি। অর্থাৎ চারপাশে খোলা মাঠ, সে মাঠেও পানি জমে গেছে। আর পানি জমার ফলে
তারা কোনোভাবে বের হতে পারছে না। একবারে এখানে আরো ভয়াবহ অবস্থা। এই এলাকার প্রত্যেকটি ঘর বাড়ি এখন পানির নিচে রয়েছে। আমরা একটু যদি দেখাই, ঘরের দরজা কিন্তু তালা ঝুলছে, অর্থাৎ তালা মেরে তারা চলে গেছে। এই ঘর কিন্তু অনেকটুকু উঁচা, অর্থাৎ ইয়ে থেকে যেটি হচ্ছে উঠান থেকে ঘরের যে ভিটামাটি রয়েছে সেটি অনেক উঁচু করে করার পরও কিন্তু পানি ঢুকেছে। অর্থাৎ এই পুরো এলাকা, এখানে কয়েকশো পরিবার বসবাস করে এবং প্রত্যেকটি ঘরে পানি রয়েছে এবং পানির ফলে যেটি হচ্ছে মানুষ কোনোভাবেই তাদের যে বাঁচার যে আকুতি সেটি আসলে তারা করেই যাচ্ছে। তবে অন্যান্যভাবে যে তারা যে ত্রাণ কিংবা ঔষধ বিশুদ্ধ পানি সেগুলো কিন্তু তারা পাচ্ছে না। একটা বিষয় জানিয়ে রাখি যে ফেনীতে ভয়াবহ বন্যার পরিস্থিতি হয়েছে, সেই ফেনীর পানি কিন্তু কমতে শুরু করেছে। ফেনীর পানি যখন কমা শুরু করেছে সেই পানিগুলোই চাপ দিচ্ছে এই এলাকাগুলোতে, এবং এলাকাগুলোতে চাপ দেওয়ার ফলে যেটি হয়েছে এই নোয়াখালী লক্ষ্মীপুর সহ যে মাইজদি সব জায়গায় কিন্তু পানি উঠেছে এবং পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। এবং এই মানুষগুলোকে উদ্ধার করার জন্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং র্যাব পুলিশ সহ যেসব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তারা কিন্তু কাজ করছে নিরলসভাবে। এবং ব্যক্তিগত উদ্যোগে যারা ত্রাণ দিচ্ছেন বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা থেকে, তারাও কিন্তু ত্রাণ নিয়ে আসছেন। তবে এতগুলো জেলা একই সঙ্গে প্লাবিত হয়েছে এবং এতগুলো এলাকা, প্রত্যেক জেলার প্রত্যেকটি এলাকা যখন প্লাবিত হয়েছে তখন কিন্তু আসলে যারা ত্রাণ নিয়ে আসছেন বা যারা এই কাজগুলো করছেন তাদের পক্ষ আসলে সবগুলো এলাকায় এখনো ঢোকা সম্ভব হয়নি। তবে যতটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা, ততটুকুর মধ্যে তারা কাজ করার চেষ্টা করছেন, তাদের যতটুকু সীমাবদ্ধতা রয়েছে। এবং এই এলাকাগুলোতে ঢোকার যে সুযোগটা, সেই সুযোগটা আসলে ইতিমধ্যে অনেকটুকু নেই বললে চলে। অর্থাৎ আমি যদি একটু দেখাই, আমার ক্যামেরা পার্সনকে আমি একটু বলবো যে যদি একটু দেখানোর চেষ্টা করি, বাম পাশে যে জায়গাটি রয়েছে এখানে ধান চাষ করা হতো, অর্থাৎ এটি কিন্তু নিচু জমি। সেই নিচু জমি চারপাশে থাকার ফলে যেটি হয়েছে এখানে চাইলে কোনোভাবে ঢোকা সম্ভব না। এবং ছোট ছোট যে ডিঙ্গি নৌকাগুলো আছে সে নৌকা দিয়ে মানুষ আসার চেষ্টা করছে। তবে এটি আসলে কতক্ষণ নাগাদ তারা চালাতে পারবে সেটি আসলে এখন দেখার বিষয় রয়েছে। তবে বেশিক্ষণ এখান দিয়ে মানুষ যে ভিতরে ত্রাণ নিয়ে আসবে তারও কিন্তু তারা কোনো সুযোগ পাচ্ছে না। অর্থাৎ ত্রাণ নিয়ে আসতে হলে যে সুযোগটি রয়েছে সে সুযোগটি ইতিমধ্যে এখান থেকে সে সুযোগ কিন্তু একদমই না। আমরা যদি দেখাই, এটি একটা আশ্রয় কেন্দ্র যেখানে মানুষ আশ্রয় নিয়েছে। এই মাদ্রাসাতে সেই আশ্রয় কেন্দ্রের নারী পুরুষ সবাই কিন্তু অবস্থান নিয়েছে। হ্যাঁ, এখানে মানুষ আশ্রয় নিয়েছেন এবং তাদের যে চাহিদা, যে খাওয়ার যে চাহিদা, বিশুদ্ধ পানির যে চাহিদা রয়েছে সেটি আসলে এখান থেকে এলাকার মানুষ যারা স্বেচ্ছাসেবক হিসাবে এই মুহূর্তে কাজ করছে তারা মেটানোর চেষ্টা করছে। এবং কোনোভাবেই সেটি কতটুকু সম্ভব হবে কিংবা আসলে শেষ পর্যন্ত তারা কতটুকু নিজেদের রয়েছে সেটি দিয়ে টিকতে পারবে সেটি বলা যাচ্ছে না। যেহেতু এটি একটি মাদ্রাসা, সে মাদ্রাসায় কিছু খাবার রাখা থাকে, সেগুলো দিয়ে এখন এই মানুষগুলোকে সাহায্য করার চেষ্টা করা হচ্ছে। আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ, এখন এখানকার কি অবস্থা একটু বলুন। আমাদের এখানে খুব শোচনীয় অবস্থা। আমাদের এলাকাবাসী সবাই মাদ্রাসার নিচের তালা, দোতলা, তিনতলা শরণার্থী হিসাবে আসছে। এদেরকে অনেক মানবতা জীবন পালন করতে হবে। খাবার দাবার আমরা মাদ্রাসার পক্ষ থেকে, আমি মাদ্রাসা জিম্মেদার মোতামেম, আমার মাধ্যমে আমি গতকালকে 7 কেজি চাউল, কিছু মুড়ি দিছি। দুই একদিন যাবে না, এখনো কোনো কিছু বাইরে কোনো কিছু, এখানে গ্রাম তো, এখানে বাইরে কেউ আসতেছে না, এখনো কেউ আসতেছে না। আমরা কথা বলছিলাম এখানকার যারা রয়েছেন তাদের সঙ্গে, আসলে এখানে যতটুকু প্রয়োজন ছিল তার কোনো কিছু এখনো বাইরে থেকে আসে নাই। তারা আশা করছেন যে যদি ত্রাণ তারা পান, বাইরে থেকে আসে, তাহলে হয়তো বা এলাকার মানুষ কিছুটা হলো বাঁচার সুযোগ পাবে। দাদা, এ ছিল আমার কাছে এখানে নোয়াখালীর বন্যার সর্বশেষ সংবাদ। আরিফ, ধন্যবাদ আপনাকে। নোয়াখালীর চৌমুহনীর লক্ষ্মীপুর শশীপুর মহাসড়ক থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। সারা দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে ভোগান্তিতে আছেন বানভাসীরা। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন ও সুমন কবির। শুরুতেই সরাসরি যুক্ত হচ্ছেন স্বপনের কাছে। স্বপন, বন্যা পরিস্থিতির সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? পানি কমতে শুরু করেছে কিনা জানাবেন আমাদের। ডানা, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে আসলে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির কি অবস্থা। লক্ষ্মীপুরে গত 8 দিন থেকে বন্যা কবলিত এলাকা হিসেবে মানুষ পানিবন্দী রয়েছে। গত 2 দিনে লক্ষ্মীপুরের
পানির পরিমাণ বাড়ছে। বিশেষ করে গত 2 দিনে 2 থেকে 3 ফুট, কোথাও কোথাও 4 ফুট পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আমি যদি আপনাকে বলি যে লক্ষ্মীপুর, নোয়াখালী এবং ফেনীর যখন বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে, ঠিক ওই সময় লক্ষ্মীপুরের পানি বাড়ছে। বিশেষ করে আমি যদি আপনাদেরকে বলি যে লক্ষ্মীপুরের ওইদিকে বন্যার উন্নতি হওয়ার সাথে সাথে লক্ষ্মীপুরের পানির নদী, যে রহমতখালী নদী আছে এবং ওয়াবদা খাল আছে, ওই খাল দিয়ে লক্ষ্মীপুরে সাগরে পানি যাচ্ছে। এখানে নদীর পাড়ে প্রায় 3 থেকে 4 ফুট পানি বাড়ছে এবং মানুষের যে ঘরগুলো আছে সেই ঘরে অনেকের হাঁটু পানি, অনেকের মাজা পানি রয়েছে এবং মানুষ এই পানি থেকে বাঁচার জন্য অনেকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে। আর যেসব এলাকা ঘরে হাঁটু পানি রয়েছে, ওই সব এলাকার মানুষজন তারা ঘরে আশ্রয় রয়েছে। যে পরিমাণ স্বেচ্ছাসেবী এবং রাজনৈতিক সংগঠনগুলো ত্রাণ নিয়ে আসছে, তারা কিন্তু আপনার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছতে পারছে না। বিশেষ করে ছোট ছোট ডেঙ্গির নৌকা না থাকার কারণে তারা রাস্তার পাশে যেসব মানুষজন রয়েছে পানিবন্দী, তাদেরকে ত্রাণ দিচ্ছেন। এখানকার সাধারণ মানুষ এবং জনপ্রতিনিধিরা তারা জানিয়েছেন যে যারা এখানে লক্ষ্মীপুরে ত্রাণ দিতে আসবেন বা আসছে, তারা যেন নৌকা নিয়ে আসে এবং নৌকা যদি না আনা হয় তাহলে এখানকার যে প্রত্যন্ত অঞ্চলের মানুষজন রয়েছে তাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। আর যে লক্ষ্মীপুরে এখন পর্যন্ত যে ত্রাণ আসছে, এই ত্রাণের পরিমাণ খুবই সামান্য বলে আমাদেরকে তারা জানিয়েছেন। বিশেষ করে প্রায় লক্ষ্মীপুরে জেলা প্রশাসক আমাদেরকে যেটি জানিয়েছেন যে 8 লাখ লোক পানিবন্দী। কিন্তু বঙ্গভবনে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করছেন রাষ্ট্রপতি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফারুক আহমেদের কাউন্সিলরশিপ আগেই ছিল। হত্যা করে মথুরায় শান্তি স্থাপন করেন। শ্রীকৃষ্ণের ভাব ও দর্শন যুগে যুগে ধরে হিন্দু সমাজ ও সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত ও অনুপ্রাণিত করছে। প্রিয় সুধী, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য। জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে সমাজে বিদ্যমান সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সকল নাগরিকের সমান অধিকার নিশ্চয়তা দিচ্ছে। আমরা সবাই বাংলাদেশী। দেশকে এগিয়ে নিতে হলে ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। সকল ধর্মের মূল বাণী হচ্ছে মানব কল্যাণ। ধর্মীয় মূল্যবোধকে দেশ ও জনকল্যাণে কাজে লাগাতে হবে। পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তোলাই হোক এবারের জন্মাষ্টমীর অঙ্গীকার। শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে সমাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি পরম সহিষ্ণু ও সহনশীল আচরণ করতে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আসুন ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সবাই দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করি। সকলের মঙ্গলময় জীবন কামনা করছি। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। ভবনে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করছিলেন রাষ্ট্রপতি। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সুমন, বন্যা পরিস্থিতির সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। গতকাল থেকে এই পর্যন্ত আমরা দাঁড়িয়ে টান দেওয়াটা সবচেয়ে বড় সমস্যা, টান দেওয়া যাচ্ছে না। আমাদের এলাকায় যে অবস্থা, সেই এলাকায় যদি আপনাকে চিন্তা
আমরা দেখেছি এলাকায় প্রতিটা বাড়ি ঘর আসলে ত্রাণ দেওয়াটা কতটা ত্রাণ দেওয়া ত্রাণ দেওয়া যাচ্ছে না, বিশেষ করে গাড়ি যেখানে ট্রলার আসলে বিভিন্ন পরিস্থিতির জন্য আসলে কেউ মানে চিন্তা করেনি, কুমিল্লা এই জন্য পরিস্থিতি করেনি। এই জন্য ট্রলার স্পিডবোটের কারণ আসলে ত্রাণ দেওয়াটা ব্যাঘাত করছে। কুমিল্লার যে পারিপার্শ্বিক অবস্থা যদি চিন্তা করি, আমরা 10 লক্ষ লোক পানি কিন্তু বিশেষ করে আমি চট্টগ্রাম উপজেলা ব্যস্ত রয়েছি। এই উপজেলা আমার এলাকাতে শুরু করে আমরা প্রত্যেকটা এলাকাতে দেখেছি 4-5টা এলাকা আসলে রয়েছে ত্রাণ দেওয়া যাচ্ছে, বিশেষ করে ভিতরের দিকে ত্রাণ দেওয়া যাচ্ছে না। আর তার সাথে বড় বিষয় হচ্ছে এখানকার যারা ত্রাণ দিতে আসছে তারা সব লোকেশনও জানে না, সেখানে জেলা প্রশাসন জনগণের যে অবস্থা সেই অবস্থা থেকে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা সব ত্রাণ দেওয়াটা কি কঠিন হয়ে উঠেছে। আমি আসলে দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। যদি তারা বলছেন যে আসলে একটা এলাকায় ত্রাণ বেশিরভাগ এলাকায় আসলে ত্রাণ পাওয়া যায়নি, সেদিক থেকে যদি বলি আপনাদের এলাকার কি অবস্থা এখন? আমরা আছি, আজকে আমার বাড়িতে মানে চলিয়ে গেছে। আমি সোলাগাছি উচ্চ বিদ্যালয়ে অবস্থান নিয়েছি, ওখানে প্রায় 60টি পরিবার রয়েছে, প্রায় মানুষ 500-এর উপরে মানুষ এখানে না খেয়ে আছে, শুকনো খাবার খেয়ে কোনো মধ্যে কষ্ট করতে আছে। অনেকের গায়ে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ হচ্ছে, চর্মরোগ দেখা দিয়েছে এবং বিশেষ করে পানি, খাবার বা বিভিন্ন ধরনের সমস্যায় আমরা ভুগতেছি। যেটা বলছেন আসলে আপনাদের এলাকা আসলে কি অবস্থা? খুব করুণ অবস্থা তো এলাকা। এইভাবে আমরা তো বিগত মুরব্বীর কাছে শুনি যে 100 বছরে এমন দুর্গতি দেখা যায়নি। আর এখন খাওয়ার সংকট আছে, শোয়ার সংকট আছে, শুকনা খাওয়ার সংকট আছে, বিশুদ্ধ খাওয়ার আছে, মানে অনেকটা সংকটের মধ্যেই আছে মানুষ, ঘর থেকে কোনো কিছু বের করতে পারে না। না, অনেক বেশিরভাগ 98% গড়ে মানুষের সামান নষ্ট করে দিচ্ছে। এখন কি করার কি করণীয় হচ্ছে? এই বিশ্ব যদি সহযোগিতা আসতো, যেটা বলছিলেন তারা তাদের কোনো শেষ নেই। আমি আপনার প্রত্যেকটা এলাকা আমি দেখছি শিরোপুর আসলে যে গ্রাম রয়েছে তা দিতে হয়। সেই দিক থেকে বলি কুমিল্লার যে আমরা কথা বলেছিলাম বিভিন্ন পর্যায়ে যারা ত্রাণ দেয় এবং যাওয়া যাচ্ছে বলতে পারি কুমিল্লার যে অবস্থা ভালো নেই। কুমিল্লার বন্যার পরিণতি আসলে বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন গ্রাম প্লাবিত হচ্ছে, এলাকা আসলে পানি বৃদ্ধি পাচ্ছে। কুমিল্লার যে অবস্থা সুমন, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সুমন, বন্যা পরিস্থিতির সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। গতকাল থেকে এই পর্যন্ত আমরা দাঁড়িয়ে ত্রাণ দেওয়াটা সবচেয়ে বড় সমস্যা, ত্রাণ দেওয়া যাচ্ছে না। আমাদের এলাকায় যে অবস্থা, সেই এলাকায় যদি আপনাকে চিন্তা করতে হবে যে আমরা দেখেছি এলাকায় প্রতিটা বাড়ি ঘর আসলে ত্রাণ দেওয়াটা কতটা ত্রাণ দেওয়া যাচ্ছে না, বিশেষ করে যেখানে ট্রলার আসলে বিভিন্ন পরিস্থিতির জন্য আসলে কেউ মানে চিন্তা করেনি, কুমিল্লা এই জন্য পরিস্থিতি করেনি। এই জন্য ট্রলার স্পিডবোটের কারণ আসলে ত্রাণ দেওয়াটা ব্যাঘাত করছে। কুমিল্লার যে পারিপার্শ্বিক অবস্থা যদি চিন্তা করি, আমরা 10 লক্ষ লোক পানি কিন্তু বিশেষ করে আমি চট্টগ্রাম উপজেলা ব্যস্ত রয়েছি। এই উপজেলা আমার এলাকাতে শুরু করে আমরা প্রত্যেকটা এলাকাতে দেখেছি 4-5টা এলাকা আসলে রয়েছে ত্রাণ দেওয়া যাচ্ছে, বিশেষ করে ভিতরের দিকে ত্রাণ দেওয়া যাচ্ছে না। আর তার সাথে বড় বিষয় হচ্ছে এখানকার যারা ত্রাণ দিতে আসছে তারা সব লোকেশনও জানে না, সেখানে জেলা প্রশাসন জনগণের যে অবস্থা সেই অবস্থা থেকে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা সব ত্রাণ দেওয়াটা কি কঠিন হয়ে উঠেছে। আমি আসলে দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। যদি তারা বলছেন যে আসলে একটা এলাকায় ত্রাণ বেশিরভাগ এলাকায় আসলে ত্রাণ পাওয়া যায়নি, সেদিক থেকে যদি
আপনাদের এলাকার কি অবস্থা এখন? আমরা এখন পানিবন্দী আছি। আজকে আমার বাড়িতে মানে তলিয়ে গেছে। আমি সোলাগাজী উচ্চ বিদ্যালয়ে অবস্থান নিয়েছি। ওখানে প্রায় 60টি পরিবার রয়েছে। প্রায় মানুষ 500-র উপরে মানুষ এখানে না খেয়ে আছে। শুকনো খাবার খেয়ে কোনো মতে কষ্ট করতে আছে। অনেকের গায়ে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ হচ্ছে, চর্মরোগ দেখা দিয়েছে এবং বিশেষ করে পানি, খাবার বা বিভিন্ন ধরনের সমস্যায় আমরা ভুগতেছি। যেটা বলছেন আসলে আপনাদের এলাকা আসলে কি অবস্থা? খুব করুণ অবস্থা তো এলাকা। এইভাবে আমরা তো বিগত মুরব্বীর ক্ষেত্রে শুনি যে 100 বছরে এমন দুর্গতি দেখা যায়নি। আর এখন খাওয়ার সংকট আছে, শোয়ার সংকট আছে, শুকনা খাওয়ার সংকট আছে, বিশুদ্ধ খাওয়ার আছে, মানে অনেকটা সংকটের মধ্যেই আছে মানুষ। ঘর থেকে কোনো কিছু বের করতে পারে না। না, অনেক বেশিরভাগ 98% গড়ে মানুষের সামান নষ্ট করে দিচ্ছে। এখন কি করার, কি করণীয় হচ্ছে? এই বিশ্বজুড়ে সহযোগিতা আসতো, যেটা বলছিলেন তারা তাদের কোনো শেষ নেই। আমি আপনার প্রত্যেকটা এলাকা আমি দেখছি করে আসলে একটা গ্রাম রয়েছে পা বেশি হয়েছে। সেই বিষয়ে বলি, কুমিল্লার যে আমরা কথা বলেছিলাম বিভিন্ন পর্যায়ে যারা ত্রাণ দেয় এবং ব্যক্তি বলতে পারি কুমিল্লার যে অবস্থা ভালো নেই। কুমিল্লার বন্যার পরিণতি আসলে বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন গ্রাম প্লাবিত হচ্ছে, এলাকা আসলে পানি বৃদ্ধি পাচ্ছে। সব মধ্যে কুমিল্লার যে অবস্থা হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ। এ উপলক্ষে সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ আয়োজন করা হয়। দুপুরে রয়েছে শোভাযাত্রা এবং রাতে পূজা অনুষ্ঠিত হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, সকাল থেকে কি কি আয়োজন আছে এ নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। তুমি কর্ম করে পরিশ্রান্ত হচ্ছ, সেই পর্যন্ত ভগবান তোমাকে সাহায্য করবে না। ধন্যবাদ। আজ সকাল 8টা থেকে মূলত ঢাকেশ্বরী মন্দিরে পূজা পাঠের কার্যক্রম শুরু হয় এবং এটি এখনো চলমান রয়েছে। মূলত মানব জাতি এবং পৃথিবীতে যত প্রাণীকুল রয়েছে সকলের মঙ্গল কামনা করে মূলত তারা এখানে প্রার্থনা করছেন এবং পূজা পাঠ চলছে এবং এই পূজা পাঠ মূলত চলবে আরো কিছুক্ষণ যাবত, যা আমরা জানতে পেরেছি। এবং এখানে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে দেশের বর্তমান যে দুর্যোগ পরিস্থিতি, বন্যা বিশেষ করে, সে বন্যা থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে প্রার্থনা করছেন এবং সবাই চাচ্ছেন যে শীঘ্রই যাতে আমাদের দেশ বা বাংলাদেশ যাতে সহজেই এবং শিগগিরই এই বন্যা থেকে মুক্তি পায়। এবং এই যে জন্মাষ্টমীর যে বিষয়টি, সেটি হচ্ছে মূলত হিন্দু ধর্মের মহাবতার শ্রীকৃষ্ণের আজ মূলত জন্মতিথি। এই জন্মতিথিকেই মূলত জন্মাষ্টমী বলা হয়ে থাকে এবং হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এটি। এবং হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের যে বিশ্বাস, সে বিশ্বাস অনুসারে পৃথিবী থেকে দুষ্টু যে চক্র রয়েছে বা যারা দুরাচারী রয়েছে তাদেরকেই মূলত দমন করতে এবং যারা সৎ লোক রয়েছে, যারা সমাজের এবং পৃথিবীর যারা ভালো করেন তাদের মূলত পৃষ্ঠপোষকতা দেবার জন্যই মূলত শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল এই পৃথিবীতে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে জন্মাষ্টমী উপলক্ষে আজ পুরো দেশে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে এবং শ্রীকৃষ্ণের জন্মতিথি ও জন্মাষ্টমী উৎসবের মূলত ব্যয় কবি এই দুর্যোগপ্রবণ এই পরিস্থিতিতে মূলত যে যার জায়গা থেকে পুজো কমিটি, সার্বজনীন পুজো কমিটি এবং মহানগর পুজো কমিটি মূলত সবাইকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন এবং তারা সে মোতাবেক বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় মূলত তারা বিভিন্ন রকম কর্মকাণ্ড করছেন বন্যা দুর্গতদের জন্য। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজ বেলা 3টায় পলাশীর মোড় থেকে জন্মাষ্টমীর কেন্দ্রীয় মিছিল ও রাতে তিথি অনুযায়ী কৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। এবং আমি একজন ভক্তর সাথে কথা বলবো, তার কাছে মূলত আমরা জানতে চাইবো যে এই যে জন্মাষ্টমীর তাৎপর্যটা এবং আজকে জন্মাষ্টমীতে আপনারা কি চান ঈশ্বরের কাছে, সে বিষয়ে আমাদেরকে আজকে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি। এই দিনে
ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন দুষ্টের দমন সৃষ্টির পালনের জন্য তিনি এসেছিলেন আজকের এই শুভ দিনে। আজকের দিনে আমাদের সমগ্র সনাতন ধর্মাবলম্বীদের চাওয়া যে এই যে ধর্মে ধর্মে যে বিভেদ এবং যে হানাহানি এইটা যেন না থাকে, সবাই যেন আমরা সুখে শান্তিতে দেশে বসবাস করতে পারি, এটাই হলো আমাদের আজকের দিনে চাওয়া। আজকে আমরা চাই সবাই যেন সুখে শান্তিতে এদেশে সবাই মিলে একতাবদ্ধ হয়ে বসবাস করতে পারে, এটাই ধন্যবাদ। যেমন শুনছিলেন যে মূলত যে দেশবাসী রয়েছে এবং তাদের কল্যাণ কামনাই করছেন মূলত ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা, এবং দেশ এবং জাতির কল্যাণটি যাতে সার্বজনীন রূপে সকলের সামনে ধরা দেয় সে প্রত্যাশাই সমাপ্ত। এই ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে জন্মাষ্টমী পুজোর সর্বশেষ তথ্য। ইফতেখার, ধন্যবাদ আপনাকে। শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। এবার পঞ্চগড়ে জন্মাষ্টমী উৎসবের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশাদুজ্জামান বাবু। বাবু, পঞ্চগড়ে জন্মাষ্টমী নিয়ে কি কি আয়োজন রয়েছে জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীতে ন্যায় নীতি সত্য সুন্দর যখন ধূলিসাৎ হতে ধরছে, তখন কিন্তু আসলে এই শ্রীকৃষ্ণের জন্ম গ্রহণ করে আজকের দিনে, অর্থাৎ ভাদ্র মাসের অষ্টম তিথিতে কিন্তু আসলে এই শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়। আজকে কিন্তু এই জন্মাষ্টমী উপলক্ষে আমি বর্তমানে আছি গোবিন্দজি মন্দিরে। এই গোবিন্দজি মন্দিরে সকাল থেকে আমরা দেখছি যে আসলে সাজ রব, অর্থাৎ হচ্ছে যদিও দক্ষিণ অঞ্চলের দিকে আসলে বন্যা, কিন্তু আমাদের এই পঞ্চগড়ের কিন্তু আসলে বন্যা না থাকলেও কিন্তু আসলে বন্যার যে শোক, সেই শোক কিন্তু তাদের মধ্যে বিরাজ করছে। আমরা দেখেছি যে আসলে সকাল থেকে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং পূজা অর্চনার মধ্য দিয়ে কিন্তু আসলে আমরা দেখেছি যে এখানে অনুষ্ঠানমালার কর্মসূচি চলছে। ইতিমধ্যে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে তারা কিন্তু ফল ভান্ডার দিয়ে কিন্তু এখানে শুভেচ্ছা বার্তা নিয়ে, অর্থাৎ শুভেচ্ছা নিয়ে কিন্তু আসলে এসেছেন। আমরা কথা বলবো এখানে মন্দির কমিটির যিনি সভাপতি রয়েছেন, আপনার সাথে কথা বলতে চাই, যে আপনার কাছে জানতে চাই যে আজকের এই দিনটি আপনারা কিভাবে উদযাপন করছেন। ধন্যবাদ দেশ টিভির সাংবাদিককে। আমরা আজকে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, আমরা সবাই বিশ্বাস করি দাপর যুগে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ মানব দেহ ধারণ করে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন এবং তিনি শান্তির বার্তা নিয়ে আসছিলেন সকল মানুষের জন্য। আজকে আমরা এই অনুষ্ঠানটি পালন করতেছি ভজন কীর্তন, পূজা অর্চনা এবং সঙ্গে সঙ্গে আমরা একটি বর্ণাঢ্য র্যালি করব। আমাদের মাঝে আইন শৃঙ্খলার সদস্যরা এসেছেন, যার জন্য আমি তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমরা দেশবাসীর সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমরা বন্যার্তদের জন্য সামান্য সহযোগিতা সাহায্য এখান থেকে পাঠাবো এবং আমরা বন্যার্তদের জন্য খুব সমবেথী, তাদের দুঃখে আমরা অংশগ্রহণ করি এবং খুবই সমবেথী আমরা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে আসলে এখানকার যে আয়োজক কমিটি রয়েছে তারা বলছিল যে আসলে এখানকার অবস্থা আপনি শুনছিলেন। আমরা জানি যে আগামী কয়েকদিন পরেই হয়তো দুর্গাপূজা, আসন্ন দুর্গাপূজা, এই দুর্গাপূজাকে তারা যেন নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেই যেন অন্তর্বর্তীকালীন যে সরকার প্রধান রয়েছে তার কাছে কিন্তু অনুরোধ জানিয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। পঞ্চগড় থেকে জন্মাষ্টমী উৎসবের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে রিকশা চালকরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, রিকশা চালকদের বিক্ষোভের কারণ কি জানতে পেরেছেন? আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু আজকে আন্দোলন করছে যারা হচ্ছে প্যাটেল চালিত রিকশা চালক আছে।
আর তারা কিন্তু আন্দোলন করছে তাদের 7 দফা দাবির জন্য। তাদের দাবিগুলো হচ্ছে, দাবি আছে, প্রথম দাবি যেটা যে অটোরিকশা চালিত যা চালকরা আছে তাদের অটোরিকশা বন্ধ করে দেওয়ার দাবিতেই তারা আজকে এখানে ঐক্য হয়েছে। আর সেই সাথে তাদের ছাত্রীর দাবি তুলে ধরছে। তারা বারবার বলছেন যে সকাল থেকে যখন আমরা আজকে সকালে এসেছি আর সকাল থেকে আমরা দেখেছি যে শাহবাগ মোড়কে পুরোটাই ঘিরে রেখেছে প্যাটেল চালিত রিক্সা চালক এবং তাদের সমিতির নেতারা আসছেন, সেই সাথে রিক্সা চালকরাও এসছেন। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে আজকে যারা এখানে এসছেন তারা কিন্তু তাদের ছাত্রীর দাবি তুলে ধরছেন। তাদের একটি দাবির মধ্যে ছিল যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে যে রিক্সা মালিকানা নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করতে হবে, এই বলে তারা কিন্তু তাদের নেতারা বলছে, আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি। সেই সাথে সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে ও বৈধ লাইসেন্সধারী রিক্সা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে চালক লাইসেন্স প্রদান করতে হবে বলেও তারা দাবি তুলে ধরছে। তাদের 7 দফা দাবির মধ্যে কিন্তু এটি তাদের দ্বিতীয় দফা দাবি ছিল। আর সেই সাথে অসুস্থ চালকদের ফ্রি ফ্রাইডে মেডিকেল চিকিৎসা প্রদান করতে হবে বলেও কিন্তু তারা জানাচ্ছে বলে তাদের দাবি তুলে নূপুর, ধন্যবাদ আপনাকে। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে রিক্সা চালকরা, সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসাইন। বিলাল, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? ফায়ার সার্ভিসের কয়টি ইউনিট কাজ করতে দেখেছেন আপনি? বিস্তারিত জানাবেন আমাদের। ডানা, এখনো এই নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকা অবস্থিত যে গাজী গ্রুপের প্রতিষ্ঠান গাজী টায়ার, সেই টায়ার কারখানা কিন্তু এখনো জ্বলছে। নিশ্চয়ই আপনি দেখছেন যে এখনো কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা এই কারখানার যে আগুন সেটি নিভানোর জন্য কাজ করে যাচ্ছেন। এবং তারপর থেকে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 11টি ইউনিট একযোগে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং এই কারখানার যে 3টি শেড ইতিমধ্যে কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। অর্থাৎ ভিতরে যে সকল মালামাল ছিল, মেশিনারিজ ছিল, সবকিছুই কিন্তু পুড়ে গেছে। এর পাশাপাশি এখন এই আগুন কিন্তু পেছনের যে একটি শেড রয়েছে সেখানেও কিন্তু ছড়িয়ে পড়েছে। ফলে এটি কিন্তু আসলে ফায়ার সার্ভিসের সদস্যরা গতকাল রাত থেকে প্রায় 12 ঘন্টা চেষ্টার পরও কিন্তু নির্বাপন করতে পারেননি, যদিও তাদের চেষ্টা কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের ঢাকার পরিচালক রেজাউল করিম আমাদেরকে জানিয়েছেন কারখানাটিতে কেমিক্যাল এবং টায়ার, প্লাস্টিক পণ্য সহ দাহ পদার্থ থাকার কারণে আগুন একটি শেড থেকে আরেকটি শেডে দ্রুত ছড়িয়ে পড়ে। এসব কারণে তাদের কিন্তু এই আগুনটি নিয়ন্ত্রণ করতে কিছুটা সময় লাগছে, এমনটাই কিন্তু জানিয়েছেন। ডানা, আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল রাত 10:30 ঠিক কিছুক্ষণ আগেই এই রূপসী এলাকাতে একটি বিক্ষোভকারীরা এই কারখানার ভেতরে ঢুকে যায় এবং তারপর কিন্তু এই কারখানাতে আগুন দেয়, এমনটাই কিন্তু গাজী টায়ারের যে শ্রমিক এবং যারা স্থানীয় বাসিন্দা তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় যেটি জানাতে চাই, এর আগেও কিন্তু এই গত 5 তারিখে কারখানাতে ভাঙচুর করা হয় এবং সেদিনও কিন্তু আগুন দেয়। তো দ্বিতীয় দফার এই আগুন কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন, জানিয়েছেন হয়তো আর কিছুক্ষণ সময়ের মধ্যেই তার আগুনটি পুরোপুরি নির্বাপন করতে পারবেন। তো হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত এই গাজী টায়ারের অগ্নিকাণ্ডের ঘটনা সবশেষ। জানা, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী গ্রুপের টায়ার তৈরি কারখানাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী। আবারও বন্যা পরিস্থিতির খবরাখবর জানাবো। এবার ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি ও নোয়াখালীর পরিস্থিতি জানবো। নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও ব্রাহ্মণবাড়িয়া থেকে মেহেদী নূর পরশ। প্রথমে চলে যাচ্ছি নোয়াখালীতে। সুজন, নোয়াখালীর বন্যা পরিস্থিতির বর্তমান কি অবস্থা দেখছেন?
ডানা যেমনটি বলছিলেন বন্যা পরিস্থিতির কথা, তো আপনাকে যদি জানাতে হয় যে গত 2 দিনের টানা বৃষ্টিতে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আবার অবনতি হয়েছে। যেসব অঞ্চল বন্যা আক্রান্ত ছিল না গত 2 দিনের টানা বৃষ্টির কারণে এবং উজানে পানি বৃদ্ধি পাওয়ার কারণে ওই সব অঞ্চলও বন্যা আক্রান্ত হয়েছে। তো জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেটি জানতে পেরেছি যে সেটি হচ্ছে যে জেলার কোথাও কোথাও পানি গত 2 দিনে প্রায় 1 ফুটেরও বেশি পানি উঠেছে। কোথাও হাঁটু সমান পানি, কোথাও কোমর সমান পানি, কোথাও বুক সমান পানিতে একাকার হয়ে গেছে। এদিকে যে নতুন করে যারা আক্রান্ত হয়েছে তারা যেদিকে পারছে ছুটে যাচ্ছে, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, সকালে ঘর থেকে বের হয়ে কেউ উচ্চ অঞ্চলে যাচ্ছে, কেউ উচ্চ ভবনে আশ্রয় নেওয়ার জন্য ছুটে যাচ্ছে। তো এইসব অঞ্চলে আসলে যে যোগাযোগের অভাবে অথবা পর্যাপ্ত পরিমাণ নোয়াখালীতে নৌকা না থাকায় যে রিমোট অঞ্চল অর্থাৎ যে প্রান্তিক জনগোষ্ঠী তারা ত্রাণ পাচ্ছে না বলে একটি অভিযোগ রয়েছে। তো আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন ডানা যে প্রায় এখানে কিছু ত্রাণ নিয়ে এসেছে টাঙ্গাইলের মধুপুর থেকে, যে ছাত্রদের একটি অংশ টাঙ্গাইলের মধুপুর থেকে ত্রাণ নিয়ে এসেছে। তারা যে আজকে নোয়াখালী জেলার যে অশ্বদিয়া ইউনিয়নের একটি প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ দিচ্ছে, যেখানে পৌঁছানো অনেক কঠিন ব্যাপার, সেখানে তারা হেঁটে হেঁটে ঘরে ঘরে ত্রাণ পৌঁছিয়ে দিচ্ছে। তো এখানে আমার সাথে কিছু যে স্থানীয় লোকজনের সাথে কথা হয়েছে যে তারা গত 2 দিনে যে টানা বৃষ্টির কারণে তারা পানিবন্দী হয়ে পড়েছে, তাই তারা আশেপাশে যেসব উঁচু জায়গা রয়েছে সেখানে আশ্রয় নিয়েছে। আশেপাশে স্কুল আছে, প্রাইমারি স্কুল রয়েছে, মাদ্রাসা রয়েছে, সেগুলো তারা আশ্রয় নিয়েছে। আসলে এখানে যে গরিব, মধ্যবিত্ত, যে উচ্চবিত্ত সবাই মিলে একাকার হয়ে গিয়েছে। তো আমি এখন চলে যাব বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য ব্রাউনবাড়িয়াতে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী পরশ। ব্রাউনবাড়িয়ার সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। সুজন, সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখড়া এবং কসবাই বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। ইতিমধ্যে পানি সরে গেছে, ঘরবাড়ি এবং বিভিন্ন বিস্তীর্ণ ফসলের জমি থেকেও পানি সরে গেছে। পানি সরে গেলেও যে বানবাসী মানুষরা তারা কিন্তু একটা দুর্ভোগে রয়েছে। তারা এতদিন যে আশ্রয় কেন্দ্রে ছিল, আশ্রয় কেন্দ্র থেকে এখন তারা বাড়িতে ফিরতে শুরু করেছে। তো বাড়িতে ফিরতে শুরু করলো বিগত কয়েকদিনের বন্যার পানিতে তাদের বাড়িঘরের যে বিভিন্ন আসবাবপত্র অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা বলছেন এগুলো তাদের গোছিয়ে উঠতে প্রায় বেশ কয়েকদিন সময় লেগে যাবে। তারা আর্থিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা সরকারের কাছে সহায়তা চেয়েছেন। এছাড়া এই ব্রাহ্মণবাড়িয়ার বন্যায় কিন্তু যে বেশিরভাগ ক্ষতি হয়েছে ফসলি জমি এবং মাছের ঘের। জেলায় প্রায় রূপামনে 12,000 হেক্টর মতো রূপামন রোপণ করা হলেও মূলত প্রায় 7,500 মতো ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় 880টির মতো পুকুরের মাছ কিন্তু বের হয়ে গেছে, ফলে প্রায় 19 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা আমাকে জানিয়েছেন। এছাড়া যে বন্যার কারণে যে একটি গুরুত্বপূর্ণ অস্থায়ী বেলিসুতি ভেঙে যায়, কিন্তু এখানকার যে স্থল বন্দর এবং ইমিগ্রেশনের কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। তবে গতকাল থেকে যে অস্থায়ী বেলিসুতির কাজ কিন্তু সড়ক বিভাগ শুরু করেছে। তারা যে ক্ষতি হয়েছে, ভেঙে গেছে, তারা এটি মেরামত করছেন। তারা বলছেন যে 2-3 দিনের মধ্যে কিন্তু এগুলো ঠিক হয়ে যাবে। এছাড়া বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদেরকে কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করছে জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনও। এছাড়া যে বন্যায় বেশিরভাগ ক্ষতি হচ্ছে বিভিন্ন সড়ক এবং 2টি বাঁধের অনেক ক্ষতি হচ্ছে, এগুলো মেরামতের চেষ্টা চলছে। জেলা প্রশাসন থেকে জানিয়েছেন তারা সব ধরনের সহযোগিতা করছেন। বন্যা পরিস্থিতি নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। ডানা, ধন্যবাদ আপনাদেরকে। ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। বন্যার সার্বিক অবস্থা জানাতে খাগড়াছড়ি, চট্টগ্রাম ও মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত, একেএম নাজিম ও সালে এলাহি কুটি। প্রথমে চলে যাচ্ছি খাগড়াছড়িতে। অপু, বন্যা পরিস্থিতির এখন কি অবস্থা দেখছেন? বন্যার্তরা সাহায্য পাচ্ছে কিনা, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির কিন্তু উন্নতি হয়েছে। মাইনি শহর নদীর পানি কিন্তু কমে গেছে। এখন আশ্রয় কেন্দ্রে ঘরে চলেছে। তবে খাগড়াছড়ির আসলে সার্বিক ক্ষয়ক্ষতিটা আসলে 10 টাকা ধারণ করেছে। যদিও এখনো ত্রাণের প্রয়োজন আছে,
খাগড়াছড়ি বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ নিয়ে কিন্তু খাগড়াছড়িতে বিভিন্ন সংগঠন ব্যক্তি বিশেষ কিন্তু আসছে। আপনাকে জানাতে চাই যে পুরো খাগড়াছড়িতে প্রায় 40,000 পরিবার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে 1,000 টাকা ভরা ছিল ধানের পানিতে তলিয়ে গেছে। এছাড়া 2,124 হেক্টর ফসলি জমির আমন, আউশ, ধান, শাক সবজির কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। একই সাথে আমরা যেটুকু জেনেছি যে জেলা প্রশাসন থেকে 502 মেট্রিক টন খাদ্যশস্য এবং 12 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, যেখানে আজকে পুরো জেলায় ত্রাণ বিতরণ করা হবে। একই সাথে খাগড়াছড়ি, বুগিনালা, মেরুল, কবাখালীর যে প্রত্যন্ত এলাকাগুলো আছে সেখানে আসলে আজকে হেলিকপ্টার করে ত্রাণ বিতরণ করবে আসলে আমরা জেনেছি। একই সাথে খাগড়াছড়ি রিজিয়নাল সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন যে দুর্গম এলাকাগুলো আছে সেখানে কিন্তু ত্রাণ বিতরণ করা হচ্ছে। বিদ্যানন্দ সহ যেসব সংগঠন আছেন তারা আসলে খাগড়াছড়িতে ত্রাণ দিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তো খাগড়াছড়ি এই ছিল সর্বশেষ। আমরা এখন চট্টগ্রামের নাজিমের কাছে জানবো বিস্তারিত। যে আসলে বন্যা পরিস্থিতির কথা বলতে গেলে চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি, মিশরা এইসব এলাকার অবস্থা আসলে খুবই ভয়াবহ। কারণ ফটিকছড়ি উপজেলা থেকে যদি যে পানি নামছে, পানি নামলেও হাটহাজারী উপজেলার এবং মিরসরাই উপজেলার অধিকাংশ এলাকা এখনো পানিতে তলিয়ে আছে। আমরা এখন যেখানে রয়েছি হাটহাজারী উপজেলার কয়েকটি এলাকায়, এই এলাকাগুলোতে এখনো পানি বন্দী আসলে অনেক মানুষ। কারণ এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা যেটি বলছেন, এখানে প্রায় 30 থেকে 35 হাজারের উপরে অধিক মানুষ এখনো পানিবন্দী, কারণ পানি এখন নামছে না। যেহেতু হালদা নদীর পাশে এসব এলাকা, হালদা নদীর বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পরপরই কিন্তু এসব এলাকা প্লাবিত হতে শুরু করেছে, কিন্তু ত্রাণ কার্যক্রমও চলছে। কারণ এখনো দুর্গম যেসব এলাকা রয়েছে সেসব এলাকাগুলোতে ত্রাণের তেমন পৌঁছায়নি বলে এখানকার যারা মানুষ তারা বলছেন যে আসলে যেগুলো সড়কের পাশে আছে ওসব জায়গায় কিন্তু ত্রাণ যাচ্ছে, কিন্তু দুর্গম এলাকাগুলোতে তেমন ভাবে ত্রাণ পৌঁছানোর কোনো ধরনের কার্যক্রম এখনো চোখে পড়েনি। আমরা গতকালকে ফটিকছড়ি উপজেলায় গিয়েছিলাম, সেখানে যেটি দেখেছি পানি নেমে গেলেও কিন্তু পানির যে ক্ষত চিহ্ন সেটি কিন্তু এখন ফুটে উঠছে। পানির ক্ষত চিহ্ন, বিভিন্ন ঘর বাড়ি দোকানপাট সবগুলো আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখন যেখানে দেখছি এখানে আসলে কিছুক্ষণ আগে থেকে প্রায় সকাল থেকে পানি অনেক বেশি ছিল, এখন নামতে নামতে আসলে পানি হাঁটু সমান হয়ে দাঁড়িয়েছে। মানুষের যে কষ্ট, যে ভোগান্তি সেটি বলাই বাহুল্য। আরেকটি সবচেয়ে বড় যেটি ভোগান্তি দিচ্ছে সেখানে নেটওয়ার্ক সমস্যা, কারণ মোবাইল ইন্টারনেট নাই বললে চলে, পাশাপাশি বিদ্যুৎ তেমন নেই। আর এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা যেটি বলছেন আসলে পানির বন্যার কারণে শিক্ষার্থীরা তারা স্কুলে যেতে পারছেন না, কলেজে যেতে পারছেন না, তারা বাসায় ঘরবন্দি অবস্থায় দিন পার করছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সহায়তা করা হলেও তেমন তাদেরকে যে সহায়তা দরকার, দুর্যোগকালীন যেসব সহায়তা দরকার, বিশুদ্ধ পানি, খাওয়া, স্লাইন, এইসব বিষয় নিয়ে আসলে এখনো উদাসীন বলছেন এখানকার স্থানীয়রা। তারা যেটি বলছেন প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এইসব ক্ষয়ক্ষতি নির্ণয় করে বা তালিকা করে যেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যেন দ্রুত সহায়তা করা হয়। আমরা এখন চলে যাব মৌলভীবাজারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কুটিক, তিনি জানাবেন বন্যার বিষয়ে বিস্তারিত। ধন্যবাদ। মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। উজানে ভারী বৃষ্টিপাত না হওয়ার কারণে মৌলভীবাজারের যে প্রধান দুটি নদী, যে খরস্রোতা দুটি নদী মনু এবং ধলাই নদী বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ ধলাই নদী 330 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং মনু নদী মৌলভীবাজার চাঁদনীঘাট পয়েন্টে 50 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে এবং বাড়িঘর থেকে পানি নামতে শুরু করেছে এবং মানুষজন এখন বাড়িঘরে ফেরার চেষ্টা করতেছে, কারণ এখন পর্যন্ত ফিরতে পারতেছে না, কারণ কাদাময় হয়ে আছে ঘর বাড়ি এবং মানুষজন রাস্তাঘাটে আছে। এখন পর্যন্ত মৌলভীবাজারে প্রায় 10,000 মানুষ মানে যে বিভিন্নভাবে রাস্তাঘাটে বসবাস করছেন এবং মৌলভীবাজারের কুলাউড়া, বড়লেখা, জুরি, রাজনগর এবং কমলগঞ্জ সদর সহ বিস্তীর্ণ এলাকা যে প্লাবিত হয়েছিল সেই সব এলাকায় এখন যে মানুষ যে বন্যার কাটিয়ে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে এবং মৌলভীবাজারের সার্বিক যে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হচ্ছে এবং যে ক্ষতি হয়েছে যে সেইটা কাটিয়ে ওঠার জন্য মানুষ অনেকটা দুর্বিষহ অবস্থায় আছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে মৌলভীবাজারের যে ত্রাণ সামগ্রী বিতরণের ব্যাপারটি, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে 826 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং প্রায় 40 লাখ
টাকা জিআর টাকা বিতরণ করা হয়েছে। মৌলভীবাজারে যে প্রায় 3 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পানিবন্দী ছিলেন, সেই থেকে মানুষ উত্তরণের জন্য চেষ্টা করতেছেন এবং মানুষের যে চোখে এখন শস্যফুল দেখতেছেন, কারণ 3 বারের বন্যায় মৌলভীবাজারের যারা বানবাসী মানুষ তারা নিঃস্ব হয়ে গেছেন। অর্থাৎ মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হলেও মানুষের দুর্ভোগ কাটেনি। এই ছিল মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাদেরকে। খাগড়াছড়ি, চট্টগ্রাম ও মৌলভীবাজার থেকে সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।